হ্যালো ফ্রেন্ডস, স্লেট চক অ্যান্ড টকে তোমাদের সবাইকে স্বাগত। আজকে ছোটদের একটা মজার গল্প নিয়ে তোমাদের কাছে হাজির হলাম। গল্পের নাম কেমন জব্দ। লিখেছেন খান মোহাম্মদ ফারাবি। সেদিন বিকেলে ঝন্টুদের রোয়াকে বসে আমি, ঝন্টু আর খুরশিদ গল্প করছিলাম। এমন সময় নতুন এসে উপস্থিত হলো। এসেই বলল, আষাঢ়ে গল্প হচ্ছে বুঝি? ঝন্টু বলল, আষাঢ়ে গল্প করব কেন, আমরা করছি শ্রাবণী গল্প। আমি আরও একটু বিদ্যা জাহির করবার জন্য বললাম, আরে এ তো কার্তিক মাস, কার্তিক মাসে শ্রাবণী গল্প কেউ করে নাকি? খুরশিদ বলল, ঠিক বলেছিস, কার্তিক মাসে কার্তিকী গল্প বলাই ভালো। ক দিয়ে যেসব লোকের নাম হয় তাদেরই গল্প বল। নতুন বলল, কায়েদে আজমের গল্প বল। ঝন্টু ফস করে বলল, কায়েদে আজমের কথাও আমরা সবাই জানি, কালিদাসকে নিয়েই আরম্ভ কর। খুরশিদ বলল, ধুর, তোদের এই কালিদাস টালিদাস বাদ দে, গল্প করলে কর আমার পাড়ার কামাল ভাইকে নিয়ে। আমি মুখ ভার করে বললাম, না রে, কামাল ভাইয়ের কথা বলিস না, তার জন্য টাকা পয়সা পকেটে রাখার জো নেই। পয়সা আছে টের পেলেই যেমন করেই হোক আমাদের ঠকিয়ে নিয়ে দেয়। সেবার আমার 5টা টাকা কিভাবে মেরে দিল। নতুন বলল, দাঁড়া, কামাল ভাইকে জব্দ করতে হবে, কাল সকালে আসিস এখানে। পরদিন সকালে আমরা সকলে মিলে কামাল ভাইয়ের কাছে গেলাম। তাকে গিয়ে বললাম, কামাল ভাই, আমরা একটা নাটক করব, তোমাকে একটা পার্ট নিতে হবে। কামাল ভাই প্রথমে রাজি ছিল না, তারপর অনেক পীড়াপিড়ি করার পর রাজি হলো। আমরা ঝন্টুদের বৈঠকখানায় গিয়ে রিহার্সাল আরম্ভ করলাম। কামাল ভাই করল অফিসের বড় বাবুর পার্ট। কামাল ভাই তখন বড় বাবুর মতো একটা জ্বলন্ত সিগারেট হাতে নিয়ে অভিনয় করছিল। বছরে নতুন গিয়ে কামাল ভাইয়ের বড় ভাইকে ডেকে নিয়ে আসলো। তিনি ঘরে এসে ঢুকতেই আমি দৌড়ে গিয়ে বললাম, দেখছেন কামাল ভাই সিগারেট খাচ্ছে। তার বড় ভাই তখন কামাল ভাইয়ের কান ধরে হিড় হিড় করে টেনে নিয়ে গেলেন। তাকে টেনে বাইরে নিয়ে যেতেই আমরা হো হো করে হেসে উঠলাম। আমাদের সে কি হাসি, শুধু কি হাসি, হাসির সঙ্গে কাশিও। আমাদের মধ্যেই কে যেন খক খক করে কেসে উঠল। আমি মনে মনে বললাম, বেশ জব্দ হয়েছে। তারপর মাসখানেক ধরে কামাল ভাইয়ের আর পাড়ায় দেখতেই পেলাম না। তখন গ্রীষ্মের বন্ধ, কামাল ভাইয়ের কথা ভুলেই গিয়েছিলাম। হঠাৎ সেদিন স্টেডিয়ামে কামাল ভাইয়ের সঙ্গে দেখা। দেখেই বলল, জানিস ফোকলা, আগামী রোববার আমার বড় মামার মেয়ের বিয়ে, তারা সিলেট থাকে, আমাকে যেতে বলেছে। একা একা যেতে ভালো লাগছে না, তাই তোকে নিয়ে যাব। ঝন্টুকেও বলেছি, সে যেতে রাজি হয়েছে। শুধু বিয়েই নয়, বিয়ের পরও কিছুদিন থাকবো, সেখানকার পাহাড় টাহাড় দেখে অন্যান্য জায়গা ঘুরে তারপর আসবো। আমি তবুও নিঃসন্দেহ হতে পারলাম না। কামাল ভাই যদি মিথ্যে বলে থাকে, তাই বললাম, বিয়ের কার্ডটা দেখাও। কামাল ভাই পকেট থেকে দলানো মোচড়ানো একটা কার্ড বের করলো। কামাল ভাইয়ের মামার নাম তো আমি জানি নে, তাই কার্ডের ওপর একটু চোখ বুলিয়ে নিয়েই বললাম, ঠিক আছে, যাব। আমি বেশ খুশি হলাম। যা হোক, গ্রীষ্মের বন্ধটা তো কাটানো যাবে। পরদিনই রওনা হলাম, আমি, কামাল ভাই আর ঝন্টু। স্টেশনে গিয়ে যখন পৌঁছালাম তখন রাত 8:45, আর 10 মিনিট পরেই গাড়ি আসবে। কামাল ভাইয়েরই আমাদের গাড়ি ভাড়া দেওয়ার কথা, তাই কামাল ভাইকে বললাম, কামাল ভাই, টিকিটটা করে ফেলো। কামাল ভাই বলল, তাড়াহুড়ো করে আসার সময় ভুলে গাড়ি ভাড়ার টাকাই আনিনি, এখন আমার কাছে একটা পয়সাও নেই, আমার ভাড়াটাও তোরা দিয়ে দে, পরে তোদের টাকা ফেরত দিয়ে দেব। আমার কাছে ছিল 20টি টাকা আর ঝন্টুর কাছে 30। আমরা তখন বাধ্য হয়ে কামাল ভাইয়ের ভাড়াও দিলাম। সিলেট গিয়ে পৌঁছালাম বেলা প্রায় 8টার সময়। স্টেশন থেকে আমরা হাঁটতে শুরু করলাম।
কিছুক্ষণ হাঁটার পর কামাল ভাই একটা বড় বাড়ি দেখিয়ে বলল, ওইটে হলো আমার মামার বাড়ি। আমি বললাম, আরে আরে, ওটা তো একটা হোটেল। কামাল ভাই বলল, হ্যাঁ, আমার মামার একটা হোটেল আছে। নিচের তলায় হোটেল আর ওপরের তলায় মামা পরিবারসহ থাকেন। আমি বললাম, আগে তো কথা বলনি। কামাল ভাই বলল, আগে কথা মনে ছিল না, আর হোটেলটা তো নতুন খুলেছে। আমরা হোটেল বাড়িটার একতলার সিঁড়ির সামনে এসে দাঁড়িয়ে রইলাম। কামাল ভাই ওপরে উঠে গেল এবং কিছুক্ষণ পরেই ফিরে এলো। এসে বলল, চল ওপরে চল। আমরা ওপরে উঠে গেলাম। গিয়ে সিঁড়ির সামনে এমন একটা মূর্তিকে দেখলাম যে চমকে উঠে সিঁড়ি থেকে ধুপ করে পড়ে গেলাম। না, ঠিক পড়ে গেলাম নয়, পড়ার আগেই ঝন্টু এসে আমাকে ক্রিকেট বলের মতো টুপ করে ধরে ফেলল। বাউন্ডারি পার হতে দিল না। সিঁড়ির সামনের মূর্তিটাকেই কামাল ভাইয়ের মামা মনে হয়। ইয়া লম্বা চওড়া মানুষ। তুমি যদি এক হাত দূরে দাঁড়িয়ে তার সঙ্গে কথা বলো, তাহলে ঠিক তার ভুঁড়িটার সঙ্গে তোমার দেহের একটা কলিশন হয়ে যাবে। এহেন মূর্তির সঙ্গে কথা বলার আর সাহস হলো না। কামাল ভাই গিয়ে তার সঙ্গে কী সব কথা বলল। তারপর আমাদের একটা ঘরের ভেতর নিয়ে গেল। সেখানে বিছানা পাতাই ছিল। আমরা গিয়ে গা এলিয়ে দিলাম। ঘুম যখন ভাঙল তখন বিকাল 4টে। কিন্তু আমাদের ঘরে কামাল ভাইকে দেখতে পেলাম না। ভাবলাম বোধহয় কামাল ভাই একটু আগে ঘুম থেকে উঠে হাত পা ধোয়ার জন্য বাইরে গিয়েছে। হঠাৎ নজরে পড়ল টেবিলের দিকে। সেখানে 3 প্লেট খাবার ঢাকা রয়েছে। খাবারগুলো খুলে দেখি প্লেটের খাবারগুলো কে যেন খেয়ে রেখেছে। আমাদের আর বুঝতে বাকি রইল না এটা কার কর্ম। এমন সময় কামাল ভাই এসে ঘরে ঢুকলো। তাকে দেখি আমি চোটে মোটে বলে উঠলাম, ইয়ার্কিরা জায়গা পাও না নাকি? আমাদের খাবার খেয়েছো কেন? কামাল ভাই বলল, কি করব বল, ঘুম থেকে উঠেই এতগুলো খাবার জিনিসের লোভ সামলাতে পারলাম না, তাই খেয়ে নিলাম। আর এতেও তোদেরই ভালো হয়েছে, কালই বিয়ে, আজ দুবেলা অনশন করলে কাল খেতে সুবিধে হবে। আমি বললাম, তোমারও তো অনশন করা দরকার, তা না হলে তুমি কি করে খাবে কাল? কামাল ভাই বলল, আমার খাওয়ার জন্য চিন্তা করিস না। আমার মামার বাড়িতে যখন বেড়াতে এসেছিস তখন তোদের খাওয়ার দিকেই তো লক্ষ্য রাখতে হবে, নইলে ঢাকায় গিয়ে পাড়ার ছেলেদের কাছে আমার মামার বাড়ির বদনাম করবি। তাই আমি নিজে বিয়ের খাবার জন্য প্রস্তুত না হয়ে তোদেরই প্রস্তুত করছি। আমরাও ভাবলাম, ঠিকই তো, কামাল ভাই আমাদের জন্য কত ভাবছে, তাই আর এ নিয়ে আর উচ্চবাচ্চা করলাম না। রবিবার, আজ বিয়ের দিন, কিন্তু বিয়ের কোনো আয়োজনই দেখলাম না। রোজ যেরকম থাকে আজও সেরকমই আছে। বিয়ে বাড়িতে তেমন লোকজনও গমগম করছে না, বাড়িটাও সাজানো হয়নি। আমি অধৈর্য হয়ে বললাম, তোমার মামাতো বোনের বিয়ে তো আজকেই, কিন্তু বিয়ের তো কোনো লক্ষণই দেখছি না। তাছাড়া তোমার মামি বা তোমার মামাতো বোনকেও তো আজ পর্যন্ত দেখলাম না। কামাল ভাই মাথা নেড়ে বলল, মামার মেয়ের বিয়ের তারিখ তো পিছিয়ে দেওয়া হয়েছে, আর মামি আর মামাতো বোন কুমিল্লায় তার খালাম্মার বাড়িতে বেড়াতে গেছে। অ্যাঁ, তাহলে বিয়ে টিয়ে কিছু হবে না? আমি কি করব বল, বিয়ের তারিখ যখন পিছিয়ে দিয়েছে তখন আমি তো আর কিছু করতে পারি না। তাহলে আমাদের এসে লাভ? বিয়ে না হওয়াতে কি আছে, এখানকার পাহাড় টাহাড় তো দেখা যেতে পারে না কি? চল, কাল আমরা পাহাড়ে গিয়ে পিকনিক করি। আমি আর তখন কি করব? ভাবলাম বিয়েটা না হয় নাই হলো, তবু যদি পাহাড়ে টাহাড়ে বেড়ানো যায় সেটা তবু মন্দের ভালো। আমি তো তখন রাজি হয়ে গেলাম। পরদিন আমরা সকলে পাহাড়ে যাওয়ার জন্য তৈরি হলাম। কামাল ভাই বলল, ট্যাক্সিতে যাবি না রিক্সাতে যাবি? আমি অবাক হয়ে বললাম, কেন, তোমার মামারই তো গাড়ি আছে। কামাল ভাই বলল, সেটা আমার আসার কদিন আগে অ্যাক্সিডেন্ট হয়ে একেবারে ভেঙে গেছে। এখন তো ট্যাক্সি বা রিক্সাতে যাওয়া ছাড়া আর কোনো উপায় নেই, অবশ্য ভাড়াটা আমি দেব। আমি বললাম, তবে ট্যাক্সিতেই চলো। আমরা ট্যাক্সিতে চড়ে পাহাড়ে গেলাম। সেখানে ট্যাক্সি থেকে নেমে ভাড়া দেওয়ার সময় কামাল ভাই চিৎকার করে উঠল, হ্যাঁ,
মামার কাছ থেকে চেয়ে নেওয়া আমার সব টাকা যে হারিয়ে গেছে, আমার পকেট ছেঁড়া। আমরা দেখলাম সত্যিই তো কামাল ভাইয়ের পকেটটা ছেঁড়া। আমি আমার শেষ সম্বল 5টি টাকা নিয়ে ট্যাক্সি ভাড়া চুকিয়ে দিলাম। ফিরবার পথে ঝন্টুও তার শেষ সম্বল দিয়ে ট্যাক্সি ভাড়া মিটিয়ে দিল। এর পরদিনই আমরা ঢাকা জেলায় ফেরার জন্য প্রস্তুত হলাম। স্টেশনে যাওয়ার ঘণ্টাখানেক আগে কামাল ভাই বলল, আমি গিয়ে টিকিট কেটে রাখি, তোরা 1 ঘন্টা পরে কাপড় চোপড় গুছিয়ে নিস। আমরা যখন 1 ঘন্টার পর বাড়ি থেকে বেরোবার উপক্রম করছি, তখন কামাল ভাইয়ের মামা এসে তার ভুঁড়ি বাগিয়ে পথ রোধ করে দাঁড়ালেন। বললেন, কোথায় যাচ্ছেন সাহেব? হোটেলের ভাড়া চুকিয়ে যান। আমরা যেন আকাশ থেকে পড়লাম। বললাম, সে কি সাহেব, আমরা তো কামাল ভাইয়ের মামার বাড়িতে কয়েকদিনের জন্য বেড়াতে এসেছিলাম, তার আর ভাড়া কিসের? কে বলল মামার বাড়ি? এটা কারো মামার বাড়ি নয়, বুঝলে? যদি ভাড়া না দাও তবে দাদার বাড়ি দেখিয়ে ছাড়বো। আমি চমকে উঠলাম। ঝন্টু ফিসফিস করে বলল, দাদার বাড়ি মানে? হাজত। আমি আমতা আমতা করে বললাম, তবে যে কামাল ভাই বলেছিল। বাদ দাও তোমার কামাল ভাইয়ের কথা। সে বেটাই তো একটু আগে বলল যে হোটেলে ছোকরা দুটো আছে, তাদের কাছ থেকে হোটেলের ভাড়াটা নিয়ে নাও। তোমরা যদি হোটেল ভাড়া না দিতে পারো তবে তোমাদের কাপড় ভর্তি ব্যাগ দুটো আমি নিয়ে যাব। কথা শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই হোটেলওয়ালা এসে বাজ পাখির মতো ছোঁ মেরে আমাদের ব্যাগ দুটো বাজেয়াপ্ত করে নিল এবং ঘরের ভেতরে অদৃশ্য হয়ে গেল। আমি চুপ করে বসে পড়লাম মাটিতেই। আমার ব্যাগটা ছিল বড় ভাইয়ের, অনেক বলে কয়ে এনেছিলাম। এখন যদি সেই ব্যাগটা ফেরত না নিয়ে যেতে পারি তবে আমার অবস্থা যে কি হবে, বড় ভাইয়ের জ্বলন্ত চোখ দুটো মনে পড়তেই আঁতকে উঠলাম। ঝন্টু বলল, তাড়াতাড়ি চল, না হয় গাড়ি ফেল করব। তাড়াতাড়ি স্টেশনে পৌঁছে দেখি গাড়ি এসে গেছে আর কামাল ভাই দুটো টিকিট কেটে দাঁড়িয়ে আছে। আমাদের কোনো কিছু বলার সুযোগ না দিয়েই বলল, চল চল, গাড়ি এসে গেছে। তারপরই গাড়ির দিকে ছুটতে আরম্ভ করলো। আমরা যখন গাড়িতে উঠে গিয়ে বসলাম তখন কামাল ভাই বলল, আমি পরের ট্রেনে যাচ্ছি, তোরা এখন যা। তারপর হেসে বলল, হোটেলটা যে আমার মামার নয় বুঝতেই পারছিস, আর বিয়ের কার্ডটা যে অন্য একটা বিয়ের তাও বুঝতে পারছিস নিশ্চয়ই। আমাকে সেদিন তোরা বড় ভাইয়ের হাতে যে মার খাইয়েছিলি, এটা তার প্রতিশোধ। ততক্ষণে গাড়ি চলতে শুরু করেছে। প্ল্যাটফর্মের দিকে চেয়ে দেখলাম যে তখনও কামাল ভাই চেঁচিয়ে বলছে, তোদের গাড়ি ভাড়ার টাকার জন্য আমি তোর ঝর্ণা কলমটা নিয়ে নিয়েছি। বুক পকেটের দিকে চেয়ে দেখলাম কলমটা সেখানে নেই। কোন ফাঁকে যেন কামাল ভাই সেটিও নিয়ে নিয়েছে। এবার নিজেকে বলতে ইচ্ছে হলো, কেমন জব্দ। বন্ধুরা, গল্প পাঠ যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। আজ এই পর্যন্ত, টাটা।